আসসালামু আলাইকুম, আমি রাবি। মূলত আমাদের এই চ্যানেলে রক্ত ও সঞ্চালন সম্পর্কে ধারাবাহিকভাবে মূলত আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি এন্ড আলহামদুলিল্লাহ এইসব ভিডিওর মাধ্যমে আমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম টপিকগুলো মূলত শেষ করেছি। আজকের এই ভিডিওটি মূলত আমাদের এই অধ্যায়ের শেষ ভিডিও, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা আজ এই অধ্যায়টি সমাপ্তি করব এবং এই অধ্যায়ের প্রায় অলমোস্ট যতটুকু ইনফরমেশনগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হোক এইচএসসি পরীক্ষা হোক অ্যাডমিশন টেস্ট যাই হোক না কেন, যে ইনফরমেশনগুলো জানা খুবই জরুরি তা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সো আর কথা নয়, মূলত আজকের ক্লাসটা আমরা তাড়াতাড়ি শেষ করব, অর্থাৎ আজকের পড়ার বিষয় আমাদের একবারই অল্প এবং সেই অল্প বিষয়টি খুবই মজাদার ভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। সো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমরা মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি সম্পর্কে জানব। মেইনলি মানবদেহে মূলত 4 ভাবে রক্ত সংবহন প্রক্রিয়াটি সম্পাদিত হয়। তাহলে 4টা ভাগ কি কি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমিক সংবহন, দ্বিতীয়ত হচ্ছে পালমোনারি সংবহন, তৃতীয়ত হচ্ছে পোর্টাল সংবহন এবং চতুর্থ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি করোনারি সংবহন। মূলত এখানে আমরা জাস্ট প্রকারভেদগুলো উল্লেখ করেছি। পরবর্তী স্লাইডে সিস্টেমিক সংবহনে মূলত রক্তের গতিপথ, অর্থাৎ রক্ত কোন জায়গা থেকে কোন জায়গায় যায়, দেন পালমোনারি সংবহনের ক্ষেত্রে রক্ত কোন জায়গা থেকে কোন জায়গায় যায় সেই সম্পর্কে আমরা জানবো এবং এই 4টার মধ্যে কোনটা মূলত সিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেটাও মূলত আমরা উল্লেখ করব। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা মানবদেহে রক্ত সংবহনের প্রথম 2টি পদ্ধতি সম্পর্কে জানবো। প্রথম পদ্ধতি যদি আমরা দেখি তা হচ্ছে সিস্টেমিক সংবহন। দেখতে পাচ্ছি এটা থেকে মূলত রক্তের গতিপথ কি দেওয়া আছে, বাম নিলয়, অ্যাওর্টা বা মহাধমনী, তারপর হচ্ছে টিস্যু বা অঙ্গ, মহাশিরা, আর ডান অলিন্দ, ডান নিলয়। তাহলে এটা আমরা একটু চিত্র এঁকে বুঝি, তাহলে হচ্ছে সহজে আমরা এটা বুঝতে পারবো এবং অনেক দিন যাবত মনে রাখতে পারবো। আমরা একটা হৃৎপিণ্ডের চিত্র আঁকি। এইটা ডান অলিন্দ, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। আচ্ছা, যদি আমরা দেখি যে ফার্স্টে হচ্ছে বাম নিলয়, অর্থাৎ এই জায়গা থেকে মূলত এটা স্টার্টিং পয়েন্ট। বাম নিলয় অ্যাওর্টা, এই যে এখান থেকে যে রক্তনালী বের হচ্ছে এটাকে আমরা মহাধমনীও বলতে পারি বা অ্যাওর্টা বলতে পারি। দেন হচ্ছে টিস্যু বা অঙ্গ। আমরা জানি বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্তটা মূলত অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়, অর্থাৎ টিস্যু বা অঙ্গের মধ্যে কি থাকে, গ্লুকোজ থাকে, তাই না? এই যে অক্সিজেন যুক্ত রক্তের মাধ্যমে অক্সিজেন গুলো বিভিন্ন কোষে যায়, কোষে গিয়ে সেগুলো গ্লুকোজের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, এটিপি বা এটাকে আমরা শক্তি বলতে পারি, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, প্লাস হচ্ছে পানি তৈরি। এই যে কার্বন ডাই অক্সাইড এটাকে বলছি আমরা বিপাকীয় বর্জ্য, অর্থাৎ বিপাক প্রক্রিয়ায় যে বর্জ্য উৎপন্ন হয় তাকে আমরা বলছি মূলত বিপাকীয় বর্জ্য। এবং এই 3টা যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে এই 3টা প্রোডাক্টের মধ্যে কার্বন ডাই হচ্ছে বর্জ্য পদার্থ। আচ্ছা, এই বর্জ্য পদার্থ দেন হচ্ছে মহাশিরা। আমরা কি বলেছিলাম, শিরা মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এই মহাশিরাটা হতে পারে ইনফেরিয়র বা হচ্ছে নিম্ন মহাশিরা বা সুপিরিয়র অর্থাৎ উচ্চ মহাশিরা বা ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমেও মূলত এই ডান অলিন্দে প্রবেশ করে। এই যে মহাশিরার মাধ্যমে মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় প্রবেশ করে, এই যে দের উপরের অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের অংশ থেকে নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে, অর্থাৎ এই জায়গায় আসে। ডান অলিন্দ থেকে পরবর্তীতে ডান নিলয়ে যায়। এই পর্যন্ত হচ্ছে সিস্টেমিক সংবহন বা এই সিস্টেমিক সংবহনের মাধ্যমে রক্ত কাজ করে। আমরা যদি একটা কোম্পানির কথা চিন্তা করি, একটা কোম্পানির মধ্যে বিভিন্ন সেক্টর থাকে এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন লোকজন কাজ করে। যেমন একটা সেক্টর হতে পারে যে তারা একটা প্রোডাক্ট তৈরি বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করবে, দেন আরেকটা সেক্টরের লোকজন মূলত কি করবে, এই প্রোডাক্টটাকে মূলত কি যে কাঁচামালগুলা তারা সংগ্রহ করেছে সেই কাঁচামালগুলা থেকে প্রোডাক্ট তৈরি করার জন্য বিভিন্ন প্রসেসিং ধাপগুলো তারা সম্পন্ন করবে এবং তারা প্রোডাক্টটা উৎপাদন করবে। দেন এই কোম্পানি আরেকটা সেক্টর যে প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে এই প্রোডাক্টগুলো প্যাকেজিং করবে। এই কোম্পানির আরেকটা সেক্টর এই প্যাকেজিংকৃত প্রোডাক্টগুলো সারা দেশে
ছড়িয়ে দিবে। এইভাবে মূলত একটা কোম্পানির বিভিন্ন সেক্টর কাজ করে। সেম টু সেম এই প্রক্রিয়াটা। মেন তো মূলত রক্ত হৃৎপিণ্ড যাবে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাবে, কিন্তু এখানে বিভিন্ন কোম্পানি বা একটা মেইন কোম্পানির বিভিন্ন সেক্টর কাজ করে, এবং এই সেক্টর গুলো হচ্ছে সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, করোনারি সংবহন, পোর্টাল সংবহন। এরা হচ্ছে বিভিন্ন সেক্টর। যেমন প্রথম সেক্টর হচ্ছে সিস্টেমিক সংবহন কোন পর্যন্ত কাজ করে গেছে, ডান নিলয় পর্যন্ত কাজ করে গেছে। দেন যদি আমরা পালমোনারি সংবহন দেখি, পালমোনারি সংবহনের কাজ কোথা থেকে শুরু হয়েছে, এই যে ডান নিলয় থেকে শুরু হয়েছে, এবং সিস্টেমিক সংবহনের কাজ কোথায় শেষ হয়েছে, ডান নিলয়। তাহলে এটা এন্ডিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, তাহলে পালমোনারি সংবহনের স্টার্টিং পয়েন্ট ডান নিলয়। ডান নিলয় থেকে আমরা কি বলছিলাম, একটা রক্তনালী বের হচ্ছে, তার নাম কি, পালমোনারি ধমনী। এই যে পালমোনারি ধমনী, আমরা বলেছিলাম যে ধমনী মূলত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করলো, পালমোনারি ধমনী হচ্ছে এটার ব্যতিক্রম, কারণ এটি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কোথায় নিয়ে যায়, এটা মূলত ফুসফুসে নিয়ে গেছে। আচ্ছা, এই যে ফুসফুস, ফুসফুস থেকে নানা প্রক্রিয়া সাধনের পর, অর্থাৎ এখানে যে আমরা নানা প্রক্রিয়া বলতেছি, এটা মূলত আমরা পরবর্তী অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া সম্পর্কে যখন আমরা পড়ব, তখন মূলত ওই অধ্যায়ে মূলত কিভাবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হচ্ছে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। এখন জাস্ট এখন এই অধ্যায়ের ক্ষেত্রে এটা আমাদের জানার প্রয়োজন নেই। ফুসফুসে যাওয়ার পর নানা প্রক্রিয়া সাধনের পর এই অক্সিজেন যুক্ত রক্তটা এইখান থেকে মূলত বাম অলিন্দে আসে, কিসের মাধ্যমে, পালমোনারি শিরা। আমরা বলেছিলাম শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করলো, পালমোনারি শিরা হচ্ছে এটার ব্যতিক্রম, কারণ এটা মূলত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এই অক্সিজেন যুক্ত রক্তটা বাম অলিন্দে আসে, এবং বাম অলিন্দ থেকে পরবর্তী কোথায় যায়, বাম নিলয়ে যায়। এই পর্যন্ত আমরা দেখলাম। দেন পরবর্তী স্লাইডে মূলত আমরা রক্ত সংবহনের আরো দুটি পদ্ধতি সম্পর্কে জানবো। সো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এখন আমরা মানবদেহে রক্ত সংবহনের আরো দুটি পদ্ধতি সম্পর্কে জানবো। প্রথমটি হচ্ছে পোর্টাল সংবহন। আচ্ছা, কৌশিক জালিকা থেকে উৎপন্ন শিরা। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে ধমনী এবং শিরার পার্থক্য যখন পড়েছিলাম, তখন এটি কোথা থেকে উৎপন্ন হয়, কোথা থেকে সমাপ্ত হয়, এবং এটার আরো অন্যান্য যে পার্থক্যগুলো ছিল, সেগুলো আমরা আমাদের ভিডিওতে আলোচনা করেছি। যারা এখনো দেখো নাই, তারা ওই ভিডিওতে দেখলে এই সম্পর্কে আরো হিউজ আইডিয়া গেইন করতে পারবা। যদি আমরা দেখি যে কৌশিক জালিকা থেকে উৎপন্ন শিরা, উৎপন্ন শিরার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় এটি একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে, মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে। এই ধরনের সংবহন করেছে পোর্টাল সংবহন বলে, এবং এই পোর্টাল সংবহনের গতিপথ। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে পৌষ্টিক অঙ্গসমূহ। এই পৌষ্টিক অঙ্গসমূহ থেকে, অর্থাৎ এখানে মূলত যকৃৎ হতে পারে, বা প্লীহা হতে পারে, বা ক্ষুদ্রান্ত হতে পারে, বৃহদান্ত হতে পারে, এগুলোকে আমরা পৌষ্টিক অঙ্গসমূহ বলছি। এই পৌষ্টিক অঙ্গসমূহ থেকে রক্ত মূলত হেপাটিক পোর্টাল শিরায় যায়, হেপাটিক পোর্টাল শিরা থেকে হচ্ছে যকৃতে যায়, এবং যকৃৎ থেকে রক্ত পরবর্তীতে হেপাটিক শিরা। এখন এই হেপাটিক শিরা কিভাবে গঠিত হয়, অনেকগুলো হেপাটিক পোর্টাল শিরা একত্রিত হয় হেপাটিক শিরা গঠন করে। এই হেপাটিক শিরা মূলত ইনফেরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরার মাধ্যমে মূলত কোথায় যায়, ডান অলিন্দে প্রবেশ করে। করোনারি সংবহন। আমরা তো জানি যে আমাদের জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হৃৎপিণ্ড ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে মানবদেহে রক্ত সংবহন প্রক্রিয়াটি মূলত এটা চলমান থাকবে, অর্থাৎ হৃৎপিণ্ড এই প্রক্রিয়াটি চলমান রাখবে। কিন্তু হৃৎপিণ্ডের এই প্রক্রিয়াটি চলমান রাখার জন্য মূলত তার নিজের পুষ্টির প্রয়োজন, বা নিজেরও মূলত শক্তির প্রয়োজন। এই যে হৃৎপিণ্ডে যে শক্তির প্রয়োজন, এটি সে কিভাবে পায়, এটি পায় সে করোনারি সংবহনের মাধ্যমে। অর্থাৎ হৃৎপিণ্ড তার নিজের শক্তির যোগান দেয় কিসের মাধ্যমে, করোনারি সংবহনে, বা কোন রক্ত সংবহনের মাধ্যমে, করোনারি রক্ত সংবহনের মাধ্যমে। এবং রক্ত প্রবাহের গতিপথ কি, সিস্টেমিক ধমনী। ফার্স্ট হচ্ছে সিস্টেমিক ধমনীর মধ্য দিয়ে রক্ত যায়, রক্তটা পরবর্তীতে করোনারি ধমনীতে আসে, করোনারি ধমনী থেকে হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরে আসে, হৃৎপিণ্ডের প্রাচীর থেকে করোনারি শিরা, এবং করোনারি শিরা থেকে হচ্ছে ডান অলিন্দ। মূলত এই রক্ত প্রবাহের গতিপথগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ তা এমসিকিউর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের রক্ত সঞ্চালন চ্যাপ্টারটির সমাপ্তি হতে যাচ্ছে। সো আশা করি এই চ্যাপ্টারের সকল ক্লাস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং
সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং আমরা আমাদের ক্লাসকে আরো কিভাবে আপডেট করতে পারি সেই সম্পর্কেও আপনার মতামত ব্যক্ত করবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।